মাত্র 3টি ফর্মুলা প্রয়োগ করে ইংরেজি ভাষার সকল বাক্যকে ডাব্লিউএস কোশ্চেন করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সেই আলোচনা নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। পুরো ভিডিওর সঙ্গে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই জেনে নেব ডাব্লিউএস কোশ্চেন্স কি। যে সকল প্রশ্নের উত্তর ইয়েস বা নো দ্বারা দেওয়া সম্ভব নয় এবং কোনো ব্যক্তি, বস্তু, স্থান, সময়, কারণ, পদ্ধতি বা নির্দিষ্ট তথ্য জানার জন্য ডাব্লিউএস ওয়ার্ডস যেমন হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ ইত্যাদি দিয়ে শুরু হয়, সেগুলোকে ডাব্লিউএস কোশ্চেন্স বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, ডাব্লিউএস কোশ্চেন্স কাকে বলে এ তো আমাদের জানা হয়ে গেল। এক্ষেত্রে একটু অতিরিক্ত তথ্য তোমাদের দিই। ইন্টারোগেটিভ সেন্টেন্স ডাব্লিউএস কোশ্চেন্স কিন্তু তার অন্তর্ভুক্ত। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় দুইভাবে, অর্থাৎ তার ক্লাসিফিকেশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ যে সকল প্রশ্নের উত্তর শুধু ইয়েস অথবা নো দ্বারা দেওয়া সম্ভব, সেগুলোকে ইয়েস নো কোশ্চেন বলা হয়। আর যেগুলোকে ইয়েস নো বলে বা এগুলো ব্যবহার করে উত্তর দেওয়া সম্ভব না এবং যে সকল প্রশ্ন ডাব্লিউএস ওয়ার্ডস দ্বারা শুরু হবে, সেগুলি হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন্স। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এ তো জানা হয়ে গেল। এখন একটি প্রশ্ন আমাদের মনে হতে পারে যে এগুলোকে কেন ডাব্লিউএস কোশ্চেন্স বলা হয়। সহজ, প্রশ্নগুলো শুরু হয় ডাব্লিউএস ওয়ার্ডস দ্বারা, তাই এদের ডাব্লিউএস কোশ্চেন্স বলা হয়। ডাব্লিউএস ওয়ার্ডস মোট 9টি। কয়টি বন্ধুরা? 9টি। আবার ওয়ার্ডগুলো ডাব্লিউএস ওয়ার্ডস বলা হয়, ওয়ার্ডগুলোকে ডাব্লিউএস ওয়ার্ডস বলা হয় কারণ এদের 8টি শুরু হয়েছে ডাব্লিউএস দিয়ে আর একটি শুরু হয়েছে এইচ দিয়ে। তাহলে ডাব্লিউএস কোশ্চেন কেন বলা হয় সেটার প্রেক্ষাপট বা কারণ আমরা জেনে নিলাম। এখন আমরা জেনে নেব ডাব্লিউএস ওয়ার্ডসের পার্টস অফ স্পিচ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, ডাব্লিউএস ওয়ার্ডস আমরা শিখে নিলাম 9টি রয়েছে, কিন্তু এগুলো 3টি পার্টস অফ স্পিচে বিভক্ত। খুব মজার না? হয়তো তোমরা প্রথমবার জানলে। এর কিছু ডাব্লিউএস ওয়ার্ডস রয়েছে যেগুলো প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। সেগুলো হচ্ছে হু, হুম, হুজ, হোয়াট, হুইচ, এই 5টি। যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়ের পরিবর্তে বসে বা সেগুলোকে নির্দেশ করে, সেগুলো প্রোনাউন। আচ্ছা, তাহলে এই 5টি হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। তাহলে এই 5টি ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, এবার যাচ্ছি, কিছু ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে যেগুলো অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। সেগুলোর মধ্যে হচ্ছে হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ। আচ্ছা, এখন বিস্তারিত দেখে নেব যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো কোনো কাজের সময়, স্থান, কারণ বা পদ্ধতি নির্দেশ করে, সেগুলোকে রিলেটিভ অথবা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আমরা বলে থাকি, অর্থাৎ এগুলো অ্যাডভার্ব হিসেবে কাজ করে। আচ্ছা, এবার যাব, কিছু ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে যেগুলো অ্যাডজেক্টিভস হিসেবে কাজ করে। সেগুলোর মধ্যে রয়েছে হুইচ, হোয়াট এবং হুজ। এদের পরে যখন নাউন বসবে তখন তারা মূলত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যখন তোমরা প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ পাশাপাশি একসঙ্গে পড়বে, শিখবে, তখন গিয়ে তোমরা এর ধরনটা বুঝতে পারবে। যখন হোয়াট, হুইচ বা হুজ সরাসরি কোনো নাউনের পূর্বে বসে সেই নাউনকে মডিফাই বা বিশেষায়িত করে, তখন তারা অ্যাডজেক্টিভ বা ডিটারমাইনার হিসেবে কাজ করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, হুইচ, হোয়াট এবং হুজ এদের পরে যখন নাউন বসবে তখন সেগুলো অ্যাডজেক্টিভ হিসেবে চিহ্নিত হবে। এখন যেমনটি বলেছিলাম বন্ধুরা, মাত্র 3টা ফর্মুলা প্রয়োগ করে ইংরেজি ভাষার যত রকমের বাক্য রয়েছে তার সবগুলোকে, তার একটিও বাদ যাবে না, সব বাক্যকে তোমরা ডাব্লিউএস কোশ্চেন্সে পরিবর্তন করতে পারবে। তো সেটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। তো এখন ফর্মুলা 1। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম ডাব্লিউএস ওয়ার্ডের সংখ্যা হচ্ছে 9টি। তো এইগুলোকে 3টি ভাগে আমরা বিভক্ত করতে পারি, অর্থাৎ সেটি হচ্ছে মূলত ফর্মুলা। এদের মধ্যে কিছু ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে যাদের পরে অক্সিলারি ভার্ব ব্যবহার করে আমাদের প্রশ্ন তৈরি করতে হয়। আবার কিছু রয়েছে যাদের পরে নাউন বসবে, তাদের পরে অক্সিলারি ভার্ব বসবে। আবার কিছু রয়েছে যাদের পরে অক্সিলারি ভার্ব বসবে না। তাহলে এখন আমরা সেগুলো একটু বিস্তারিত দেখে নেব। তো ফর্মুলা 1-এ বলা হচ্ছে, একটু এই স্ট্রাকচারটা তোমরা খেয়াল করো। এখন তোমরা ভিডিওটি থেমে বা থামিয়ে তোমরা খাতায় নোট করে নিতে পারো। দেখা যাক, ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে, এরপরে কিন্তু অক্সিলারি ভার্ব রয়েছে, তারপরে সাবজেক্ট বসাতে হবে, মেইন ভার্ব, তারপর এক্সটেনশান, অর্থাৎ এগুলো ছাড়া যদি বাক্যের আরও কিছু অংশ থাকে
সেটিকে ওখানে বসিয়ে দেওয়ার পরে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। এখন কেন এগুলোর ক্ষেত্রে যেগুলো ফর্মুলা 1-এর অন্তর্ভুক্ত সেগুলোর মধ্যে রয়েছে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হোয়াট এবং হু, এইগুলো হচ্ছে ফর্মুলা 1-এর অন্তর্ভুক্ত। এখন জেনে নেব হোয়ার কি কাজে ব্যবহৃত হবে। হোয়ার স্থান জানতে আমরা ব্যবহার করব, হোয়েন সময় জানতে, হোয়াই কারণ জানতে, হাউ অবস্থা, পদ্ধতি, উপায় এগুলো জানতে, আর হোয়াট পেশা বা সাধারণ বিষয় জানতে, আর হু ব্যবহার করব ব্যক্তিবাচক অবজেক্ট জানতে। তাহলে আমরা এখানে কিছু উদাহরণ দেখে নিতে পারি। এখানে দেখো, নিপা লিভস ইন ঢাকা, এই যে আন্ডারলাইন্ড বা মোটা অংশ তোমরা এখানে দেখতে পাচ্ছ, ইন ঢাকা মানে ঢাকায়, এটা স্থান নির্দেশ করছে, সেই কারণে কিন্তু এখানে হোয়ার আমরা ব্যবহার করেছি। তারপর দেখো ডাজ অক্সিলারি ভার্ব ব্যবহার করলাম, তারপরে সাবজেক্ট এখানে বসেছে, মেইন ভার্ব বসেছে, আর এখানে অতিরিক্ত কোনো অংশ না থাকবার কারণে প্রশ্নবোধক বসিয়ে বাক্যটি বা প্রশ্নটি শেষ করা হয়েছে। পরের সেন্টেন্সটি একটু পড়ে নেব। লিপি গেটস আপ অ্যাট 6 AM। তাহলে অ্যাট 6 AM এই অংশটা সময় নির্দেশ করছে, সেই কারণে হোয়েন দ্বারা প্রশ্ন করা হয়েছে। আর প্রদত্ত যে সেন্টেন্স সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবার কারণে এবং লিপি থার্ড পারসন সাবজেক্ট হিসেবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে ডাজ ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো এখানে যথারীতি লিপি সাবজেক্ট হিসেবে এসেছে, তারপরে গেট অর্থাৎ ভার্বের যে বেস ফর্ম সেখানে আমরা ব্যবহার করেছি। এরপরে এই যে অতিরিক্ত অংশ আপ পার্টিকেল সেটা আমরা এখানে বসিয়েছি। এবার যাচ্ছি পরের অংশে। ওমার কুড নট অ্যাটেন্ড ক্লাস বিকজ হি ওয়াজ ইল। এখানে একটা কারণ বোঝাচ্ছে, সেই কারণে হোয়াই ব্যবহার করা হয়েছে, অক্সিলারি ভার্ব বসেছে, সাবজেক্ট, মেইন ভার্ব, আর তারপরে অতিরিক্ত অংশ। পরেরটাতে যাচ্ছি, দ্য স্টুডেন্টস ওয়েন্ট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম বাই বাস। তাহলে বাসে করে তারা গিয়েছিল, একটা উপায় এখানে বোঝানো হচ্ছে, সেই কারণে আমরা হাউ দ্বারা প্রশ্ন করেছি। তারপরে অক্সিলারি ভার্ব ডিড বসেছে, তারপর দ্য স্টুডেন্টস সাবজেক্ট, গো, মেইন ভার্ব, টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, এটা হচ্ছে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। এরপরে দেখো, রূপা ইজ রিডিং আ বুক। তাহলে রিডিং আ বুক অর্থাৎ রূপা এখানে একটা কাজ করছে, সেই কাজটাকে সম্পূর্ণরূপে বোঝানো হচ্ছে। তাহলে হোয়াট দ্বারা আমরা প্রশ্ন করেছি। তাহলে হোয়াট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে রূপা সাবজেক্ট, ডুইং হচ্ছে মেইন ভার্ব। এবার শেষেরটিতে যাচ্ছি, নীলাস ফাদার ইজ আ টিচার। তাহলে এখানে একজন মানুষের পেশা বোঝানো হচ্ছে, তাহলে এখানে আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করতে পারি, হোয়াট ইজ নীলাস ফাদার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আবার একটু দেখে নিই যে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, হোয়াট এবং হু এই পাঁচটির ক্ষেত্রে অক্সিলারি ভার্ব তোমাদের ব্যবহার করতে হবে। এখন আমরা দেখে নেব কোন ডাব্লিউএস ওয়ার্ডগুলো নাউন গ্রহণ করে। দেখে নিই, ডাব্লিউএস ওয়ার্ড নাউন, তারপর অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, এক্সটেনশন, কোশ্চেন মার্ক। আচ্ছা, এখন আমরা খেয়াল করব যে আগের নিয়মটিতে শুধু নাউন ছিল না, আর এখানে শুধু নাউন রয়েছে। সেই ডাব্লিউএস ওয়ার্ডগুলো আমরা একটু দেখব। হুইচ, হুজ, হোয়াট, হাউ মেনি, হাউ মাচ। এখানে হুইচ কোনটি বা পছন্দ, বাছাই এগুলো নির্দিষ্ট করতে ব্যবহার করা হয়। হুজ মালিকানা, কার এরকম অর্থে প্রকাশ করতে। হোয়াট কোন ধরনের, তারপর হাউ মেনি সংখ্যা অর্থাৎ যেটা আমরা গুনতে পারবো। হাউ মাচ পরিমাণ অর্থাৎ যেটা আমরা গুনতে পারি না, অর্থাৎ আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তাহলে এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো এদের পরে নাউন গ্রহণ করবে, তারপরে অক্সিলারি ভার্ব বসাতে হবে, সাবজেক্ট, মেইন ভার্ব এবং এক্সটেনশন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলে যাচ্ছে একটু এক্সাম্পলসের দিকে। দেখো, নিতু চোজ দ্য ব্লু ড্রেস। তাহলে নিতু বেছে নিয়েছিল নীল জামাটি। তাহলে কোন জামা, এই জন্য হুইজ এরপরে আমরা নাউন এই যে ড্রেস শব্দটি এখানে নিয়েছি। হুইজ ড্রেস ডিড নিতু চুজ। পরেরটিতে যাচ্ছি, ওমার হ্যাজ ইউজড হিজ ফাদার্স কার টুডে। এইখানে আমরা হুজ কার দিয়ে প্রশ্ন করেছি। হুজ কার হ্যাজ ওমার ইউজড টুডে। এই বাক্যের অর্থ হচ্ছে ওমর আজ তার বাবার গাড়ি ব্যবহার করেছে। তাহলে প্রশ্ন হবে কার গাড়ি ওমর আজ ব্যবহার করেছে। পরেরটাতে যাচ্ছি, দেখো, এরহান প্রেফার্স ওয়ার্ম ওয়াটার। এরহান উষ্ণ পানি বেশি পছন্দ করে। তাহলে দেখো, হোয়াট কাইন্ড অফ ওয়াটার ডাজ এরহান প্রেফার, কোন ধরনের পানি এরহান বেশি পছন্দ করে। রায়ান হ্যাজ 12 ফ্রেন্ডস। রায়ানের 12 জন বন্ধু রয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা সংখ্যা দেখতে পাচ্ছি, সেই কারণে হাউ মেনি দ্বারা প্রশ্ন করব।
হাউ মেনি, তারপরে দেখো নাউন, এই যে ফ্রেন্ডস, ডাজ রায়ান হ্যাভ। এবার দেখো দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দ্য গ্লাস। এখানে আ লিটল মিল্ক অর্থাৎ অল্প পরিমাণ দুধ, একটা পরিমাণ বোঝাচ্ছে। এটা আনকাউন্টেবল নাউন হবার কারণে আমরা হাউ মাছ ব্যবহার করেছি। এরপরে দেখো মিল্ক নাউন রয়েছে, তারপরে এই যে বাকি, এই যে ইজ এখানে প্রিন্সিপাল ভার্ব আর কি, তারপরে দেয়ার, ইন দ্য ক্লাস বাকি অংশ, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসেছে। আর শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখব ফর্মুলা 3। ফর্মুলা 3তে এখানে আমরা 4টি শব্দ দেখব, অর্থাৎ 4টি ডাব্লিউএস ওয়ার্ড দেখব। একটা হচ্ছে হু, হোয়াট, আর একটা হচ্ছে হুইচ, আর একটা হুজ। তো এই 4টির মধ্যে হু এবং হোয়াট এরা নাউন গ্রহণ করবে না, আর হুইচ এবং হুজ এরা নাউন গ্রহণ করবে। এখন একটু বিস্তারিত দেখে নেব। হু অর্থাৎ সাবজেক্ট, ব্যক্তি, মানুষ যখন সাবজেক্ট হবে তখন আমরা হু দ্বারা প্রশ্ন করব। আর হোয়াট বস্তু যখন বাক্যের সাবজেক্ট হবে, তাহলে এরা শেষ হয়ে গেল, অর্থাৎ এরা নাউন গ্রহণ করবে না। এখন নাউন গ্রহণ হুইচ করবে কেন? কারণ যদি নির্দিষ্ট করে এরকম কোনো বোঝানো হয়, আমরা উদাহরণে দেখব যে এই যে দেখো, দ্য রেড বাস গোস টু দিনাজপুর, তাহলে কোন বাস দিনাজপুরে যায়? লাল বাসটি দিনাজপুরে যায়, তাহলে কোন বাস? তাহলে এরকম কোন শব্দটির পরে কিন্তু একটা নাউন কিন্তু আমাদের লাগছে, সেই কারণে হুইচের পরে নাউন বসবে, আবার হুজ এর পরেও নাউন লাগবে, অর্থাৎ কার জিনিসটি, কার জিনিসটি সাবজেক্ট যখন হবে। তাহলে আমরা এখন একটু দেখে নেব ওমর ব্রোক দ্য গ্লাস। তাহলে এখানে ওমর আন্ডারলাইন্ড এবং বোল্ডেড হয়ে আছে, তাহলে আমরা বুঝতে পেরেছি এখানে ব্যক্তি সাবজেক্ট হয়েছে, মানুষ সাবজেক্ট হয়েছে, যার কারণে আমরা এখানে হু ব্যবহার করেছি। তো মজার বিষয় হচ্ছে হু দ্বারা এবং হোয়াট দ্বারা প্রশ্ন করা খুব সহজ, কারণ শুধু সাবজেক্টের পরিবর্তে হু এবং হোয়াট বসিয়ে দিয়ে গোটা সেন্টেন্সের বাকি অংশটা উঠিয়ে দিলেই হয়ে যায়। দেখো ওমারের পরিবর্তে হু বসেছে আর বাকি অংশ ঠিকঠাক রয়েছে। এবার আমরা দেখব বস্তু সাবজেক্ট হয়েছে, দ্য মুভি মেড এরহান লাভ, তাহলে দ্য মুভির পরিবর্তে হোয়াট বসেছে আর বাকি অংশ আমরা ঠিকঠাক বসিয়ে রেখেছি। এবার দেখো বন্ধুরা, দ্য রেড বাস গোস টু দিনাজপুর, এইখানে আমরা হুইচের পরে বাস ব্যবহার করেছি, অর্থাৎ কোনটি, কোন বাসটি, সেই রকম হুইচ বাস গোস টু দিনাজপুর। আর রায়ান স্টক বার্কড টু নাইট, এখানে দেখো রায়ান স্টক অর্থাৎ এই যে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন রয়েছে, তো এরকম হুজ ডগ এটাও কিন্তু পজিটিভ, যার কারণে এখানে আমরা আলোচনা শুরুতে বলেছিলাম যে হুইজ এবং হুজ এছাড়া আছে হোয়াট আছে, তো এগুলোর পরে যখন নাউন বসবে তখন এরা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য হবে। তো এখানে কিন্তু হুইজ বাস অর্থাৎ হুইজের পরে নাউন বসেছে, হুজের পরে ডগ নাউন বসেছে, এরা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই 3টি ফর্মুলা অর্থাৎ আমরা দেখলাম 5টি ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে যারা তাদের পরে অক্সিলারি ভার্ব গ্রহণ করে, তারপরে আরও কয়েকটি রয়েছে যারা শুধু তাদের পরে নাউন গ্রহণ করবার পরে অক্সিলারি ভার্ব গ্রহণ করবে। আর এখানে আমরা এসে দেখলাম যে এরা অক্সিলারি ভার্ব গ্রহণ করবে না। এই হলো 3টা ফর্মুলা। তো এখন এই 3টি ফর্মুলাতে তোমরা ইংরেজি ভাষার সকল বাক্যকে ডাব্লিউএস কোশ্চেন্সে পরিণত করতে পারবে, কিন্তু সেটি করতে গেলে কয়েকটি বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, স্টেপস বা কিছু ধারাবাহিকতা তোমাদের মেনে চলতে হবে। এই ধারাবাহিকতাগুলো যদি তোমরা একটা ভুল করো, কোনো এক জায়গায় ভুল করো, তাহলে তোমাদের প্রশ্ন তৈরি করতে ভুল হবে। তাহলে কি সেই ধারাবাহিকতা, সেগুলো একটু দেখে নেব। প্রথম যে ধারাবাহিকতা অর্থাৎ প্রথম যে কাজ, একটা সেন্টেন্স তুমি দেখলে তারপরে তোমার যে কাজটা হবে সেটি হচ্ছে বাক্যের আন্ডারলাইন্ড অংশ, বাক্যের কোন উপাদান তা চিহ্নিত করা। সেটি কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট নাকি অ্যাডভার্বিয়াল, কেননা তার উপর নির্ভর করে ডাব্লিউএস ওয়ার্ড বেছে নিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো বাক্যের উপাদান চিনতে পারা কিন্তু খুব জরুরি। তো ডাব্লিউএস কোশ্চেন তোমরা হয়তো শিখো, হয়তো উত্তর পারো, কিন্তু সেটা তোমরা এর পেছনে সুনির্দিষ্ট যুক্তি কারণ ব্যাখ্যা দিতে পারো না। তো সেইটার জন্য তোমাদের এলিমেন্টস অফ সেন্টেন্স অর্থাৎ বাক্যের উপাদান সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। সাবজেক্ট কী, ভার্ব কী, অবজেক্ট কী, কমপ্লিমেন্ট কী, অ্যাডভার্বিয়াল কী, এগুলো সুনির্দিষ্ট জানতে হবে এবং তারা ঠিক কোথায় কোথায় বসে। কারণ এগুলো জানলে তোমরা বুঝতে পারবে যে আন্ডারলাইন্ড ওয়ার্ড, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট নাকি অ্যাডভার্বিয়াল, তোমরা অনায়াসে কিন্তু সেটা ধরতে পারবে। আর ওটা ধরতে পারলেই তখন তোমরা ডাব্লিউএস ওয়ার্ড বেছে নিতে পারবে, আদারওয়াইজ তোমরা ভুল ডাব্লিউএস ওয়ার্ড বেছে নেবে। আর এরপর দ্বিতীয় যে কাজ সেটি হচ্ছে বাক্যের টেন্স শনাক্ত করা ও অর্থ বোঝা। তাহলে তোমরা কী করলে, যেখানে আন্ডারলাইন করা আছে সেই অংশটা বাক্যের কোন উপাদান সেটি শনাক্ত করলে।
করবার পরে এখন তোমরা যাচ্ছ টেন্স ধরতে, যেটা এই বাক্যটা কোন টেন্সে রয়েছে, এবং তারপরে তুমি তোমরা অর্থ বুঝে নিবে। আচ্ছা, এরপর যাচ্ছি টেন্স অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে অক্সিলারি ভার্ব বেছে নিতে হবে। এখন কোন টেন্স শনাক্ত করতে পারলেই তো অক্সিলারি ভার্ব বেছে নেওয়া যাবে। এখানে প্রযোজ্য ক্ষেত্রে মানে ওই যে আমরা দেখলাম যে আমাদের দুইটা ফর্মুলায় অক্সিলারি ভার্বের ব্যবহার রয়েছে, সুতরাং টেন্স চিনতে পারাটা ভীষণ রকমের জরুরি। তারপরে বাক্যের অতিরিক্ত অংশকে চিহ্নিত করা। হ্যাঁ, বাক্যের অতিরিক্ত অংশকে আমাদের চিহ্নিত করতে হবে। তারপরে প্রশ্ন তৈরির সময় আন্ডারলাইন্ড পার্টকে বাদ দেয়া। তো আন্ডারলাইন্ড পার্টকে যদি বাদ না দাও তাহলে তো প্রশ্ন ভুল হবে। তো শিক্ষার্থী বন্ধুরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে এবং এই স্ট্রাকচারগুলো সামনে রেখে তোমরা তোমাদের নিজ নিজ খাতায় সুন্দর করে উঠিয়ে নেবে এবং এগুলো দ্বারা বাক্য তৈরি করার চেষ্টা করবে। ভিডিওটি ভালো লাগলে যেখান থেকেই যে প্ল্যাটফর্মে দেখছেন তার সাথে সেই প্ল্যাটফর্মে আমার সাথে যুক্ত হবার বিনীত অনুরোধ থাকলো। আর পরিশেষে বলে রাখি, পঞ্চম শ্রেণীর বৃত্তি চূড়ান্ত প্রস্তুতি অনলাইন ইংলিশ ব্যাচে ভর্তি চলছে। জি, আপনারা চাইলে আপনাদের সন্তানকে আমার প্ল্যাটফর্মে ভর্তি করাতে পারেন। এখানে মাত্র একটা করে ব্যাচে 10 জন স্টুডেন্ট পড়াশোনা করে, সুতরাং বুঝতেই পারছেন একেবারে কত নিবিড় যত্ন। বাচ্চারা কথা বলবে, বাচ্চারা প্রশ্ন করবে, আমি প্রশ্ন করব, বাচ্চারা প্রশ্ন করবে, আমি কি পড়াচ্ছি, কি লিখছি, বাচ্চারা সব দেখতে পাবে। বাচ্চারা কি করছে আমার সামনে বসে আমিও সেটি দেখতে পাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।